অঙ্ক বা গণিতের সমস্যার কি অগণিত সমাধানের সম্ভাবনা থাকে? নইলে অঙ্কটা তো খুবই সহজ। প্রায় 26,000-এর মধ্যে যদি 5,300 অযোগ্য প্রার্থী থেকে থাকে, বাকিটা নিশ্চয়ই যোগ্য। এসএসসি চেয়ারম্যান কিন্তু সেটা মানতে নারাজ। এই সহজ অঙ্কের পেছনে অন্য কোনো কঠিন অঙ্ক আছে নাকি, এই প্রশ্ন তুলছেন অনেকে। এদিকে যে হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হলো, সেই কলকাতা হাইকোর্টকে ভারতবর্ষ থেকে তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিল ইস্যুতে ভোটবঙ্গে যখন উথাল পাথাল চলছে, ঠিক তখনই বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, আরও 59,000 চাকরি যাবে, যার তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আমাদের আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, আমরা এক এক করে আমাদের আলোচনার বিষয় রাখবো। বলছে বোমা ফাটাবো, 26,000 চাকরি খেয়ে নিল, আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেদিন থেকে কলকাতা হাইকোর্টে রায় সামনে এসেছে, সেদিন থেকে আক্রমণ শানাচ্ছেন এবং একেবারে প্রথম দিনই বলেছিলেন বিজেপির বিচারালয়। ধারাবাহিকভাবে আক্রমণ শানিয়ে চলেছেন তৃণমূল নেত্রী। অযোগ্যদের বাদ দিলে সবাই কি যোগ্য? উত্তর নেই এসএসসির কাছে। এসএসসির তরফ থেকে বলা হচ্ছে যে 3বার হলফনামা দেওয়া হয়েছে, 5,255 জন বিতর্কিত চাকরি প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে, কিন্তু বাকিরা কি যোগ্য? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এসএসসির চেয়ারম্যানের কাছে নেই। এখন থেকে এসএসসি পরীক্ষার ওএমআর 10 বছর সংরক্ষণ রাখতে হবে বললেন ব্রাত্য বসু। রাজ্য শিক্ষামন্ত্রী বলছেন এখন থেকে আগামী 10 বছর ওএমআর শিট যাতে পরীক্ষা হয় সেটা সংরক্ষণ করা হবে। তৃণমূলের প্রচারে ব্রাত্য তৃণমূলেরই বিধায়ক। প্রচার ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে যখন কাঞ্চন মল্লিক তৃণমূল বিধায়ক তিনি যাচ্ছেন, তাকে নামিয়ে দেওয়া হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, গ্রামের মহিলারা রিয়াক্ট করছেন। সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগে এই প্রথম এফআইআর রুজু করলো সিবিআই। আপনারা জানেন যে সন্দেশখালীর সমস্ত মামলা তদন্ত সিবিআইকে করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর তারপর এই প্রথম অভিযোগ অনুসন্ধান আর তারপর ধর্ষণের অভিযোগে এফআইআর রুজু করলো সিবিআই। অস্ত্রোপচার সফল, রোগী মৃত। গার্ডেন রিচ কাণ্ডে মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। আদালতের স্পষ্ট মন্তব্য, পলিটিক্যাল উইল, যদি রাজনৈতিক সদিচ্ছা বা মানসিকতা না থাকে তাহলে খাতায় কলমে আইন যতই থাকুক আসলে সেটা করা সম্ভব নয়। 30 এপ্রিল আরও 59,000 চাকরি যাবে, বিস্ফোরক মন্তব্য করেছেন ওন্দার বিজেপি বিধায়ক। একেবারে 59,000 চাকরি যাবে এই কথা বলছেন বিজেপি বিধায়ক, যাকে সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস। এর আগে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সামনের সপ্তাহের শুরুতে বড় বিস্ফোরণ ঘটবে। বিজেপি আগাম বলছে বিস্ফোরণ, তারপর চাকরি যাচ্ছে, আক্রমণ শানাচ্ছেন কুণাল ঘোষ। ফলে বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস বারে বারে এইটাকে হাতিয়ার করছে। প্রথমে আক্রমণ শানানো হয়েছিল শুভেন্দু অধিকারীর করা মন্তব্যকে, এবার আরেক বিজেপি বিধায়কের মন্তব্য, তাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। এবার এইখানে আপনাদের দেখাতে চাইবো যে যা নিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি রীতিমতন সরগরম হয়ে উঠেছে। যে মন্তব্য করেছেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলছেন 30 তারিখ আরও 59,000 চাকরি যাবে, প্রায় 26,000 চাকরি বাতিলের মধ্যে এই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। আগে করেছিলেন শুভেন্দু অধিকারী, এবার বলছেন অমরনাথ শাখা। কি বলেছেন দেখুন। 25,000 ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন। আমি শুরুতেই অভ্র সেনের কাছে এই কারণে আসতে চাইবো, অভ্র সম্ভবত একেবারে তিনি আদালতের রায়ের দিকে ইঙ্গিত করতে চেয়েছেন, যদিও সেটা মুখে তিনি বলেননি, কিন্তু তিনি বলছেন, আমি বলছি কোনো একজন রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে বা জনপ্রতিনিধির ক্ষেত্রে আগাম কি জানা সম্ভব? কারোর পক্ষে জানা সম্ভব নয় যে কোন আদালত কবে রায়ে কি ঘোষণা করবে। 30 তারিখ 59,000 জনের চাকরি যাবে, আগাম ঘোষণা করছেন কিভাবে? দেখুন, আগাম জানা সম্ভব নয় তো বটেই, এটা ঠিকই বলেছেন, কিন্তু আগাম আমরা এটা জেনে গেছি যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে নিমজ্জিত। যে রায়টা বেরিয়েছে অলরেডি এসএসসি মামলায়, আপনি যদি রায়ের 215 নম্বর পাতাটা দেখেন, ওখানে পরিষ্কার লেখা রয়েছে আমাদের রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি কোর্টে গিয়ে অন রেকর্ড, এটা রয়েছে কোর্টের,
যে ক্যাবিনেট মেমো এবং ক্যাবিনেট নোট পেশ করছে, হ্যাঁ। সেখানে কি রয়েছে বলছে আমাদের আমি রাজ্যের বলছি ক্যাবিনেট অমরনাথ শাখা যদি এই কথা বলতেন তৃণমূল কংগ্রেস দুর্নীতি নিমজ্জিত, কোনো সমস্যা হতো না। আমি বলছি সেটা তো একটা বিষয়, সেটা তোমরা বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চ থেকে বলে থাকো, কিন্তু বলছেন কিভাবে যে আগাম ঘোষণা করছেন কিভাবে যে কবে যাবে, কতজনের চাকরি যাবে? বিষয়টা এভাবে ব্যাপারটা কেন ধরছেন? ব্যাপারটা বলতে পারছেন, আমি ধরতে পারবো না। বিস্ময়কর। আমাকে জিজ্ঞেস করেছেন, কাইন্ডলি বুঝুন। দেখুন, প্রাথমিকেও কি ধরনের দুর্নীতির অভিযোগ এসছে আমরা সেটা জানি প্রত্যেকে, এবং আমাদের রাজ্য সরকারের কি স্ট্যান্ড থেকেছে এবং কোর্টে প্রাইমা ফেসি কি প্রমাণিত সেটা সবাই জানে। সেখানে দাঁড়িয়ে কবে এই রায়দানগুলো হবে সেই ডেটও আগে থেকে ঘোষণা হয়ে রয়েছে। না 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 না, সেই জায়গা থেকে কিন্তু কোথাও বলা হয়নি, কোথাও বলা হয় না। না না, আমি তোমাকে বলছি আমাদের সঙ্গে আইনজীবী কিছুক্ষণের মধ্যে যোগ দেবে। শুনানি আছে, কিন্তু কবে আমার কথাটা বলতে দিন। এই যে শুভেন্দু অধিকারীর কথা নিয়ে যে কুণাল ঘোষ বা বাকিরা সব মন্তব্য করছেন, শুভেন্দু অধিকারীও কিন্তু কবে রায় দান তার উপর নির্ভর করে কিন্তু কথাগুলো বলেছিলেন। এর বাইরে আর কিছুই না, রায় কোর্টই দেবে, কিন্তু তার মধ্যে তৃণমূল কংগ্রেস এসব গাল গল্প জুড়ে দিয়ে না না, আমি বলছি সংখ্যাটা জানছেন কি করে? 59,000 সংখ্যাটা কি করে জানছেন? দেখুন, উনি অবভিয়াসলি রায়টা তো আর আমরা কেউ দিচ্ছি না, রায়টা হাইকোর্ট উনি দিচ্ছেন। না না, একদমই উনি দিচ্ছেন না। সুপ্রজিৎ, এটা আপনি কি বলছেন? না, আমি তো এটাই বলতে চাইছি। আরে বাবা, একজন বিজেপি বিধায়ক জানেন কি করে কবে রায় দেওয়া হবে, কতজনের চাকরি যাবে? এটা ভুল ব্যাখ্যা করছেন আপনি। উইথ ডিউ রেসপেক্ট, সঠিক ব্যাখ্যাটা আমাকে তো দিতে দিচ্ছে না ব্যাখ্যাটা। আপনি আমাকে পরিষ্কার বুঝিয়ে দিন এটা, যে প্রাথমিকে যে দুর্নীতি হয়েছে প্রাইমা ফেসি সেটা প্রমাণিত, সেটা কোর্টে রেকর্ডে রয়েছে। আরে বাবা, তাতে 59,000 সংখ্যা তুমি করতে পারছো, শেষই তো করতে দিচ্ছেন না আপনি। আমি তোমাকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি। 59,000 সংখ্যা কিভাবে পাচ্ছো এটা বলো। আপনি এক কথায় বলতে পারবেন দুর্নীতি হয়নি? আপনি তো বলতে পারবেন। আমি তো সেটা অস্বীকার করছি না। 59,000 সংখ্যা তুমি প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। 59,000 সংখ্যা জানছো কিভাবে তুমি? এবার আমাকে বলতে দিন। আপনি অস্বীকার করতে পারলেন না সুব্রজিৎ দা, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে দুর্নীতি হয়নি কি, আপনি বলুন করতে পারলেন না। এবার যেখানে প্রাইমা ফেসি প্রমাণিত দুর্নীতি হয়েছে, উনি কেন, যে কোনো মানুষ এটা অ্যাপ্রিহেন্ড করতে পারে যদি আবার সেম সিচুয়েশন হয়? আমার প্রশ্নের মধ্যে আমি জানি না তুমি সচেতনভাবে প্রশ্নের মধ্যে যাচ্ছ কিনা। 59,000 চাকরি যাবে, এই সংখ্যাটা পাচ্ছো কিভাবে তুমি? সুব্রজিৎ দা পরিষ্কার, এটাকে কেন আপনি বেদবাক্য হিসেবে ধরছেন আমি যেটা বুঝতে পারছি না। বেশ আমি দেবনারায়ণ সরকারের কাছে আসার আগে আমি একবার আইনজীবীর কাছে চলে যাই। আমি আইনজীবীর কাছে চলে যাই। আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলছি শামীম দা, মূল প্রশ্ন হচ্ছে এইরকম 30 তারিখে রায় ঘোষণা হবে। আমি জানি না, আপনি একেবারে আইনের প্রতিটি মামলার সঙ্গে, শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন। আগাম কোনো ডেট ফিক্স আছে কিনা যে 30 তারিখে রায়দান করা হবে? এবং দ্বিতীয়ত সংখ্যাটাও বলে দিচ্ছেন 59,000 জনের চাকরি যাবে। দেখুন, আমি প্রথমেই বলি যে 30 তারিখে যদি এ মাসের 30 তারিখ হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে ওএমআর শিটগুলো ডিস্ট্রয় করে দিয়েছিল সেই সংক্রান্ত মামলা তার শুনানি রয়েছে। কোন 30 তারিখের কথা বলেছেন, যিনি বলেছেন তিনি বলতে পারবেন। দ্বিতীয় একটা কথা বলি, সম্ভবত তিনি বলতে চেয়েছেন হয়তো বা কিছু মামলার সংখ্যা। এই সংখ্যাটা কেন বলছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই যে এই যে 2016-তে টেট 2014 থেকে দুটো সিলেকশন প্রসেস কন্ডাক্ট হয়েছিল, যেটা নিয়ে মামলা হয়ে আছে। সেটা হচ্ছে 2016 সালের সিলেকশন প্রসেস এবং 2020 সালের সিলেকশন প্রসেস। 2016 সালের সিলেকশন প্রসেসে 42,949টি শূন্যপদ ছিল। অন্যদিকে আপনি 2020 সালের সিলেকশন প্রসেসে 16,500 শূন্যপদ ছিল। ফলে ওই যে ওই 42,000 মতো, আর প্লাস তার সঙ্গে এই 16,500 যোগ করে দিন, যে সংখ্যাটা দাঁড়ায় সেই সংখ্যাটিকে হয়তোবা মিন করতে চেয়েছে। তার ফলে এই যে ওএমআর শিট, এই ওএমআর শিট ডিস্ট্রয় করে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবং করে কি রেখেছিল সেটা যদি দেখায় আপনি অবাক হয়ে যাবেন। সাধারণভাবে কি হয়, যে কোনো একটি ধরুন পেপারে আপনাকে একটা কপি লেখা আছে, কিছু লেখা আছে, সেটাকে যদি বলা হয় ডিজিটালি সংরক্ষণ করে রাখবেন, আপনি কি করবেন? আপনি করবেন কি, আপনি ওইটিকে স্ক্যান করে নেবেন অথবা সেটা ছবি তুলে রেখে দেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে এরা এত উন্নত উর্বর মস্তিষ্কে তারা কি করেছেন, তার এডিটেবল টাইপ কপি রেখেছেন। অর্থাৎ যে কোনো সময় যে টাকা দেবে তার নাম্বারটি বাড়িয়ে দিয়ে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে। সেই উদ্দেশ্য নিয়ে অরিজিনাল ওএমআর শিটটা ধ্বংস করেছেন, তার স্ক্যান কপিও রাখেনি। এই সংক্রান্ত মামলাটি আমি যা শেষ করে নিই, এই সংক্রান্ত মামলাটি
আদালতে পেন্ডিং এবং আগামী 30 তারিখ, এবার সেই 30 তারিখেই শুনানি হবে, কিন্তু 30 তারিখে রায়দান হবে এরকম আমার অন্ততপক্ষে জানা নেই। আইনজীবী পর্যন্ত বলছেন 30 তারিখে রায়দান হবে, সেটা পর্যন্ত জানা নেই। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো, যে মূল প্রশ্নটা তো হচ্ছে এইখানে যে কবে রায়দান হবে। বিজেপি বিধায়ক ঘোষণা করে দিচ্ছেন, কিভাবে জানছেন আমি জানি না, কোনো আমি বলছি কোনো দৈব শক্তিক্রমে তার কাছে এই খবর আসছে বল কিনা আমার জানা নেই, কিন্তু 59,000, শুধু তারিখ নয়, 59,000 চাকরি যাবে সেটা পর্যন্ত বলে দিচ্ছেন। এখানেই সন্দেহ জাগে শুভ্র, যেটা তুমি বলছিলে সত্যি তো, এই সন্দেহ তো এখান থেকে জাগে। একটা কথা বলে না, রাইট জাজমেন্ট ড্রজ অ্যাজ এ প্রফিট ফ্রম অল থিংস উই সি। সত্যিকার জাজমেন্ট আমাদের সবাইকে মঙ্গল করে সব দিক থেকে। এটা কি সত্যিকার জাজমেন্ট? এটাই তো মনে হচ্ছে। এই যে একসঙ্গে টাই আপ হচ্ছে, বিজেপির সঙ্গে কি বিচারপতিদের টাই আপ হচ্ছে, এখানে সন্দেহ জাগে, সন্দেহ জাগে, সন্দেহ জাগে, সন্দেহ জাগে, সন্দেহ জাগে। আমি বারবার তুমি তোমার সময় তুমি বলেছো, কথাকে বলতে দাও, আমার সন্দেহ জাগে, আমি তো বলছি আমার একটা সন্দেহ জাগে, এইখানে টাই আপ। প্রশ্ন হচ্ছে কেউ যদি বলে আগে বোমা ফাটাবো, অমুক দিন বোমা হবে, কদিনের মধ্যে, কেউ বলে 59, এখানেই তো সন্দেহ জাগে। প্রশ্ন হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি এই অবস্থা। আজকে শুধু না, সুপ্রিম কোর্টও বলছে বিচার ব্যবস্থার সঙ্গে আজকে যে কম্প্রোমাইজ করা হচ্ছে, অত্যন্ত দুঃখ। আমার আর একটা প্রশ্ন, আচ্ছা একটা ন্যাচারাল জাজমেন্ট সব দিনই শুনছে, ন্যাচারাল জাজমেন্ট বলে একটা জাজমেন্ট আছে, সেখানে বললো 12% ফেরত দিতে হবে কারা, ওই 5,000 সামথিং। তার মানে একটাই ইমপ্লাই দেয়, তারা স্বীকার করে নিচ্ছে 12,000। তাহলে কেন? তাহলে বলতে সবাই না দাদা, তাহলে আমার একটা প্রশ্ন আছে। আরে আমার কথাটা বলতে দাও, সুপ্রিম কোর্ট কি বলেছে? আচ্ছা দেবনারায়ণ দা বলে বলতে দাও, দেবনারায়ণ তোমার পছন্দ নাই হতে পারে, বলতে দেবে তো মানুষ। কি হচ্ছে তোমার দেবনারায়ণ? আমার প্রশ্ন হচ্ছে, আমি কথা বল, তোমার নিশ্চয়ই বলার আছে, আমার কথা হচ্ছে একটা কথা বলছে যে ফেরত সবাইকে দিতে হবে না, জাজমেন্টটা দেখুন, সবাইকে ফেরত দিতে হবে না, ওই সামথিং 5,000 সামথিংকে। তাহলে একটা ইমপ্লয়ি স্বীকার করে নিচ্ছে ওই লোকগুলো, তারপরে বাকি লোকগুলোর পরে অবিচার হলো। এইখানে ন্যাচারাল জাজমেন্ট হলো না, এইখানে সন্দেহ জাগে বিচারপতির সঙ্গে বিজেপির টাই আপ আছে কিনা। আমার মারাত্মক অভিযোগ বলছেন আপনি, আমি বলছি আপনি কি বলছেন সেটা ভেবে চিন্তে বলছেন তো মহামান। আমি বলছি আমার বক্তব্যটা পরিষ্কার, ভারতীয় গণতন্ত্র টিকে আছে তার কারণ 3টে স্তম্ভের ওপরে, তার মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা। এই দেশের কোটি কোটি মানুষ বিচার ব্যবস্থা আছে বলে নিশ্চিন্তভাবে রাত্রে ঘুমোতে পারে, যে কেউ যদি আমার কথা না শুনে বিচারপতি বিচার ব্যবস্থা শুনবে। আর বিচার ব্যবস্থা সম্পর্কে এই মন্তব্য করছেন দেবনারায়ণ সরকার। এইবার আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন কলকাতা হাইকোর্টকে ভারতবর্ষ থেকে তুলে দেওয়া উচিত। যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে, অর্থাৎ 2016 এসএসসির যে পুরো প্যানেল বাতিলের রায়, তার রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প লেগে রয়েছে। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আছে আজকে, এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে, আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে, এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো। রায়টা এলো কবে? সোমবার। এটা কি কাকতালীয়? গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে, একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু, এপ্রিলের 30 তারিখের মধ্যে আরো 59,000 যোগ্যদের চাকরি যাবে। আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাযোগে রয়েছে, এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে। ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন, এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং। বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিংয়ের চক্র, সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিল, আপনি শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান এবং তার প্রার্থী হওয়া, এটাকে ঢাল করে বলছেন যে কলকাতা হাইকোর্টকে দেশ থেকে তুলে দেওয়া উচিত। দেখো তুমি, মানে এই ভদ্রলোক কিন্তু ধারাবাহিকভাবে আমাদের দেখো 4টে স্তম্ভের মধ্যে 3টে স্তম্ভ হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি।
লেজিসলেটিভ আইনসভা আইন প্রণয়ন করে, এক্সিকিউটিভ সেটাকে ক্যারি আউট করে, আর জুডিশিয়ারি যারা আইন ভাঙে সেটাকে বিচার করার দেখার দায়িত্ব তাদের। আজকে দেখো তুমি কলকাতা হাইকোর্টকে, ক্যালকাটা হাইকোর্টকে, এখন তো হাই টাইম, মানে হি হ্যাজ বিন এক্সিডিং হিজ লিমিট। আজকে কিন্তু এটা দিস ইজ হাই টাইম যে জুডিশিয়ারি শুড টেক, মানে শুড টেক কগনিজেন্স, এবং রুল জারি করা উচিত, কন্টেম্প্ট প্রসিডিং ইমিডিয়েটলি স্টার্ট করা উচিত। খালি কে কি বললো না বললো আদালতের কিছু যায় আসে না, আমি মানি সেটা, কিন্তু এভরিথিং হ্যাজ ইটস লিমিট। এর প্রত্যেকটা জিনিসের একটা সীমা পরিসীমা বলে জিনিস আছে। আজকে ভারতবর্ষ থেকে একটা কলকাতা হাইকোর্টের মধ্যে গরিমা, পবিত্রতা, সততার প্রতীক যে আদালত, আজকে তার সম্পর্কে বলছে তাকে ভারতবর্ষ থেকে তুলে দেওয়া উচিত। উনি কে বলা? উনি একজন ভারতবাসী, ভারতবাসীর একজন ভারতবর্ষের একজন নাগরিক। ওনার এই অধিকার নেই আদালত সম্পর্কে কোনো অ্যাসপারশন, আদালত সম্পর্কে যে ডেরোগেটরি মন্তব্য করেছেন। দিস ইজ হাই টাইম যে ক্যালকাটা হাইকোর্ট মে টেক সুমোটো কগনিজেন্স এবং তার এগেইনস্টে রুল কন্টেম্প্ট প্রসিডিং স্টার্ট করা উচিত ইমিডিয়েটলি, উইদাউট এনি হেজিটেশন এন্ড উইদাউট এনি ফার্দার ডিলে। আমি এখানে মধুজা সেন রায়ের কাছে আসবো। মধুজা, আমি বলছি আমাদের দেশের যে প্রায় 140 কোটির মতন দেশবাসী, তাদের সবার শেষ আস্থার জায়গা, ভরসার জায়গা তো হচ্ছে এই আদালত। আমি বলছি সেই আস্থার জায়গা এবং শ্রদ্ধার জায়গা যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে, তুমি যখন বলো যে কলকাতা হাইকোর্টকে দেশ থেকে তুলে দেওয়া উচিত, সেই ভিতের মূলে কি তুমি আঘাত করছো না? আসলে শুধু সেই ভিতের মূলের আঘাত এটা শুধু ব্যাপার নয়। এই যে গোটাটা, মানে অভিষেকের এই মন্তব্য হতে পারে, বিজেপি বিধায়কের এই মন্তব্য হতে পারে, এই গোটাটা থেকে না আমার একটা কথা ভীষণ মনে হচ্ছে, এক, কোর্টের ওপর থেকে আস্থা যাতে চলে যায় তার জন্য পলিটিক্যালি কোর্টকে, মানে কোর্টের বিভিন্ন ডিসিশনকে দেখানো, এবং দুই হচ্ছে যে আমরা এই যে বিজেপি বিধায়ক সমালোচনা নয়, না আমি বুঝেছি, আমি বলছি হ্যাঁ, সেটা হচ্ছে যে এই মানে বিভিন্ন সময় আমরা দেখেছি আমার, কিন্তু তার থেকেও বড় যেটা কথা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির এই নানান ধরনের বক্তব্য। এখন দেখো, মানে এইটা না কারোর পক্ষেই বলা খুব একটা অসুবিধাজনক নয় যে সুপ্রিম কোর্টের এই বিষয়ে এই জাজমেন্ট আছে, যারা একটু আইনের বিষয়ে খোঁজ খবর রাখে, তাহলে এই মামলায় এই গতি প্রকৃতি নিয়ে এগোচ্ছে, তাহলে এই মামলায় এতজনের চাকরি যেতে পারে, সেটাকে একটু নিজের মতন করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ওসব বলে দিল। কিন্তু ঘটনা হচ্ছে এগুলো বলে আসলে যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে বিজেপি এইটা বলার সুযোগ করে দিচ্ছে যে আসলে আদালতের ওই বিচারপতির আসনে যারা বসে আছেন তারা আসলে এই পলিটিসাইজড হয়ে বিভিন্ন ধরনের রায় দিচ্ছেন। এবং অভিষেক আজকে যে মন্তব্য করেছে, আমি একদম একমত এই প্রশ্নে সলিলদার সাথে, যে এইটা তো মানে কন্টেম্প্ট অফ কোর্ট শুধু না, মানে শাস্তিযোগ্য অপরাধ। আসলে উনি এমপি, উনি তো শপথ গ্রহণ করেছেন, ভারতবর্ষের সংবিধান মেনে চলতে বাধ্য উনি। সেই জায়গায় দাঁড়িয়ে একজন এমপি যদি এই কথা বলেন, তাহলে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, এটা আমরা সহজেই বুঝতে পারি। কিন্তু আমি বলছি দেবনারায়ণ দা, এবার যদি বিরোধীরা এই প্রশ্ন তুলতে শুরু করে যে তৃণমূল কংগ্রেসের, এরপরে যদি তৃণমূল কংগ্রেস বলে যে বিচার ব্যবস্থার প্রতি, বিচারপতিদের প্রতি আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল, সত্যি কি সেটা বিশ্বাসযোগ্য বলে মনে হবে এইভাবে আক্রমণ করার পর? না, আমি একটা কথা বলছি না, এই ধরনের বক্তব্য থেকেই তো বিচার ব্যবস্থাটাকে লঘু করা হচ্ছে। কে করছে? না, এই যে বলছে যে একটা বোমা ফাটাবো, ঠিক বলেছেন আপনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বোমা ফাটাবো, প্যানেল বিচার ব্যবস্থাটাকে লঘু করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি তো বললেন আমার না, আমাদের বিচার ব্যবস্থা, বিচারপতিদের আক্রমণটা করছে কে? আমার সন্দেহ, বিচার করবে, নিউট্রালি বিচার করবে, যে মেরিট পাবে সেই অনুযায়ী। কিন্তু আজকে না, এক সেকেন্ড, আমি বলছি দেবনারায়ণ দা, আমাদের এক সেকেন্ড, নিউট্রালিটি, না আমি বলছি দেবনারায়ণ দা, নিউট্রালিটি মানে কি? নিউট্রালিটি মানে যেটা মানে শাসক দলের অনুকূলে হবে নাকি? মোটেই না, ন্যাচারাল জাজমেন্ট হবে। হ্যাঁ, সেটা কে ঠিক করবে? সেটা কে ঠিক করবে? কি জিনিস? ন্যাচারাল জাস্টিসটা কে ঠিক করবে? ফিরদৌস শামীম। জাজমেন্ট যুক্তিভিত্তিকই তো হবে। না, আমি বলি একেবারে আইনের বিচার ব্যবস্থা দেখা হচ্ছে ফিরদৌস শামীম। আচ্ছা, ন্যাচারাল জাজমেন্টটা কি একটু এক্সপ্লেইন আমি কি করুন না। বললাম? ন্যাচারাল জাজমেন্টটা কি বলুন? 12% 5,00,000-কে ফেরত দিতে বলছে। কেন সবাইকে ফেরত দিতে বলে? তার মানে ওইখানে তো জাজমেন্টটা, ও মানে সবাইকে ফেরত দিতে বলা উচিত ছিল। সবাইকে আমি বলছি আমি জানি না, আমি জানি না যে দেবনারায়ণ 282 পাতার যে রায় সেটা পড়েছেন কিনা। প্লিজ ফিরদৌস শামীম।
ফিরদৌস শামীম। আচ্ছা, আমি কথা প্রথমে বলি, প্লিজ মধুরা প্লিজ ফিরদৌস শামীম। না, আমি প্রথমে বলি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সাপেক্ষে দেখুন, হাইকোর্ট হচ্ছে আমার স্টেটের হাইয়েস্ট কোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, এবং শুধু ক্যালকাটা হাইকোর্টের অন্যতম গরিমা আছে, সেটা কি এই দেশের ওল্ডেস্ট হাইকোর্ট। দেখুন, হাইকোর্টগুলো তৈরি হয়েছে কিন্তু সংবিধানে নির্দিষ্টভাবে বর্ণিত আর্টিকেল অনুযায়ী। এখন এই হাইকোর্টকে তুলে দেওয়া উচিত এই মন্তব্য করে আসলে কি চাইছেন? আসলে চাইছেন যে শুধুমাত্র এক্সিকিউটিভ এবং লেজিসলেটর থাকুক, অর্থাৎ প্রশাসন যা ডিসিশন নেবে সেটাই আলটিমেট। এটা স্বৈরাচারিতা যদি না হয়, এটা যদি একনায়কতান্ত্রিকতা না হয়, তাহলে একনায়কতান্ত্রিকতা বা স্বৈরাচারিতা কি? যেখানে একটি রাজনৈতিক দল যারা শাসন ক্ষমতায় আছে তার নাম্বার 2 বলছেন যে এই রাজ্য থেকে ওই হাইকোর্টটিকেই তুলে দেওয়া উচিত। ভাবুন একবার, এটা যদি স্বৈরাচারিতা না হয় তাহলে স্বৈরাচারিতা কি? দ্বিতীয় কথা বলি, যে এসএসসি জাজমেন্ট নিয়ে যে কথা বলা হচ্ছে না, যে নির্দিষ্ট 3টে গ্রুপের মানুষকে টাকা ফেরত দিতে বলছে। 1, যাদের লিস্টে কোথাও নাম নেই; 2, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে; 3, যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন। এইগুলো যে স্বীকৃতভাবে, যদি সার্ভিস জুডিস করে, ভাই আপনি সার্ভিস আবার চিৎকার করলে আইন বোঝা যায় না। আমি এইখানে একবার দেখাতে চাইবো, যেহেতু প্রসঙ্গ ফিরদৌস শামীম উত্থাপন করলেন যে প্রায় 26,000 জনের চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, আজকে এসএসসির চেয়ারম্যান তিনি বলছেন যে 3বার হলফনামা দেওয়া হয়েছিল অযোগ্য চাকরি প্রার্থী কারা, কিন্তু বাকিরা কি যোগ্য? তার উত্তর কিন্তু এসএসসির চেয়ারম্যানের কাছ থেকে পাওয়া গেল না। দেখুন, 3টি হলফনামায় ডিসেম্বর মাসে, অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য, বিতর্কিত। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5,250। সুপারিশ না পেয়েও নিয়োগপত্র পেয়েছে, এরকমও তো অভিযোগ অবশ্যই আছে, তার সত্যতা আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু ধরুন, যেখানে ওএমআর সিট নেই আপনার হাতে, এই অথেন্টিকেশনটা কোথা থেকে এলো যে আপনি 25,753 জনের মধ্যে 5,250 জনকে বেআইনি বলছেন বা তাদের অযোগ্য বলছেন? না, কথাটা হচ্ছে কি, যে আমাদের ওএমআর শিট নেই, এটা তো সবাই জানেন। আমাদের স্ক্যান কপিও ছিল না। সিবিআই বা তদন্তকারী সংস্থা যেটা উদ্ধার করেছে সেটা তারা মহামান্য আদালতে পেশ করে। সেই হার্ড ডিস্কগুলি আমাদের তারা দেয়, মানে তার একটা কপি আমাদের তারা দেয়, এবং তার ভিত্তিতে মহামান্য আদালত আমাদের নির্দেশ দেয় সেগুলোকে ইভ্যালুয়েট করতে, আমাদের অ্যান্সার কি অনুসারে। ফলে সেটাই আমাদের সোর্স। তাহলে কি এই যে 25,753 মধ্যে এই 5,250 ওএমআর নয়? হ্যাঁ, আমি বলছি যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের অযোগ্য হিসাবে, বাকিরা যোগ্য। এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য, আমি তো তাদের সম্পর্কে কোনো তকমা এটাইতে পারি না অযোগ্য হিসাবে। যোগ্য বলতে পারেন না, আমি সার্টিফাই করব কি করে, তাদের যোগ্য কি করে বলবো? হ্যাঁ, সেটা তো কখনো বলা সম্ভব নয়। আমি বলছি সংশয় জায়গাটা বুঝুন, আমি অভ্র সেনের কাছে আসবো, কিন্তু তার আগে একবার ফিরদৌস শামীম হাত তুলেছেন। আমি বলছি শামীমদা, দুটো জায়গা। এক হচ্ছে, এটা তো সহজ অঙ্ক, আপনার যদি 26,000-এর মতন টোটাল চাকরি বাতিল হয়, তার মধ্যে 5,250 বা 5,300 জন যদি অযোগ্য হয়, বাকিটা যোগ্য, সেটা কেন এসএসসি চেয়ারম্যান বলতে পারছেন না? আর এই রায়ের আমি একটা অংশ শুধু উল্লেখ করতে এই কারণে চাইছি যে সম্পূর্ণ সহযোগিতার ইঙ্গিত এই বক্তব্যের মধ্যে পাওয়া গেল, কিন্তু এই রায়ে উল্লেখ করা হচ্ছে 256 পৃষ্ঠার 329 নম্বর পয়েন্ট, the exact nature of candidates fraudulently given the appointments cannot be আইডেন্টিফাই করা যায়নি, more so in view of the attitude of non-cooperation, চূড়ান্ত অসহযোগিতা exhibited by SSC। এবার আমি বলি, এই এসএসসি চেয়ারম্যান যে সংখ্যাটি বললেন না, সেই সংখ্যাটি এক্স্যাক্টলি আপনি ওই রায়ের আপনি চলে যান 204 নম্বর পেজে, 240 নম্বর প্যারাতে দেখুন, গোটা ট্যাবুলার চার্ট করে, আমি মোবাইলে দেখাচ্ছি, ট্যাবুলার চার্ট করে মহামান্য বিচারপতিদ্বয় সেই সংখ্যাগুলো দিয়ে দিয়েছেন। আমি দেখুন এখানে কি কি ক্যাটাগরি আছে, একটু সময় দেবেন।
ক্লাস লেভেল বলা আছে ট্যাবুলার চার্টে, টোটাল রেকমেন্ডেশন বলা আছে, ওএমআর ইস্যুতে কতজন এইরকম ম্যানিপুলেশন আছে, র্যাঙ্ক জাম্পিং, অ্যালেজ ইরেগুলারিটিস ইন পার্সেন্টেজ বলা আছে। আচ্ছা বলুন তো, যে যতজন ভ্যাকেন্সি ছিল তার থেকে বেশি জন অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে না তো? ভ্যাকেন্সি কত ছিল? 24,640। অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে বোর্ড কতজন? 25,753। এই তথ্য দেওয়া আছে, এই লিস্টে দেখান তো, দেওয়া আছে। অর্থাৎ এসএসসি যে তথ্য দিয়েছে সেই তথ্য যে সম্পূর্ণ নয়, এবং কতজন ইললিগাল ওয়েতে চাকরি পেয়েছে সেই তথ্য যে সম্পূর্ণ নয়, সেটা তো এই একটা তথ্যই পাওয়া যাচ্ছে। এবার বলি যে শুধুমাত্র যে এই যে ওএমআর ইস্যু, র্যাঙ্ক জাম, নন লিস্টেড ক্যান্ডিডেট বা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তা কিন্তু নয় যে এই রেগুলারিটিসের মধ্যে। যেমন ধরুন এই যে নিয়োগের যে আইন, সেই আইনে প্রতিটি পরিচ্ছদে বলা আছে কী কীভাবে নিয়োগ করতে হবে। যেমন ধরুন ইন্টারভিউ লিস্টে যত ভ্যাকেন্সি থাকবে তার 1:1.4 রেশিওতে তাকে ইন্টারভিউ ডাকতে হবে। অর্থাৎ ওএমআরে যদি ম্যানিপুলেশন হয়ে যায়, তার মানে সেখান থেকে রেশিও মেনটেন করা কখনোই সম্ভব হবে না। রেশিও মেনটেন না হলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না, রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে কখনোই ক্যাটাগরাইজেশন মেনটেন হবে না। ফলে এই যে গোটা সিস্টেমটা ভাঙার পিছনে এসএসসি বোর্ড এবং আমি বলছি এসএসসি যাদের কাছে, যারা নিয়ামক সংস্থা এই নিয়োগ প্রক্রিয়া, তারা যদি বলতে না পারে, চেয়ারম্যান যদি বলতে না পারেন যে যোগ্য প্রার্থী কতজন, তাহলে সেই তথ্যটা দেবেটাকে? এই অবস্থায় যারা চাকরি হারিয়েছেন আদালতের এই রায়ের পর, তারা কি বলছেন? আমরা ছোটবেলায় পড়েছি ঠকবাজতে গাউজা। আসলে এইটা বোধহয় তাহলে কমিশন বা এসএসসি সব রচনায় লিখতে চান। আপনারা জানেন যে মাত্র 9-10-এ 8% দুর্নীতি হয়েছে, 11-12-এ 14%, গ্রুপ সি গ্রুপ ডিতে 45 থেকে 50% হয়েছে। তাহলে কাদের বাঁচাবার চেষ্টা করছেন? 17 রকমভাবে দুর্নীতি হলে 17 রকমভাবে লিস্ট বেরিয়েছে, 17 রকমভাবে আমরা ভেরিফিকেশন করেছি, 17 বার আমরা ডকুমেন্টস জমা দিয়েছি, 17 বার আমাদের চিঠিতে লেখানো হয়েছে, এবং 17 বার এসএসসি পিডিএফ প্রকারেও এটা জানাচ্ছেন। কিন্তু শেষমেশ আদালতে তারা এই সত্যি কথাটা বলে উঠতে পারলেন না যে ওনাদের কাছে তথ্য আছে কেন, কিন্তু ওনারা পেশ করতে পারছেন না। আর একদিক দিয়ে কোর্টেরও একটা এখানে আমরা মাইনাস দেখতেছি যে কোর্ট তাহলে সিবিআইকে তদন্ত দিল, কিন্তু সিবিআই কি করলো? যোগ্য অযোগ্য বের করে এসএসসি তো যোগ্যদের অযোগ্যদের আলাদা করে যোগ্যদেরকে চাকরিতে বহাল রাখতে পারতো। আমরা নতুন করে আর কোনো পরীক্ষা দিতে চাই না। আমরা যোগ্যতার পরীক্ষা অনেকবার দিয়েছি। আমরা এসএসসির আগে আমরা আপার প্রাইমারি টেট পাস করেছি। আমার কথা বলছি, আমি মাদ্রাসায় পাস করেছি। মাদ্রাসা 2013 যে পরীক্ষাটা হয়েছিল সেটার 18 জয়েনিং হয়েছে, আমি সেখানে জয়েন করেছি। সেখান থেকে আমি আবার, যেহেতু আমি ওটা পিওর সায়েন্স পাস করেছিলাম, সেখান থেকে আমি আবার 9-10 ম্যাথামেটিক্সে আমি নিজের সাবজেক্টে পড়াতে চাই বলে আমি আবার সেখানে আমি এসএসসি দিয়ে সেখানে জয়েন করি। তাহলে আমরা তখন পরীক্ষা দিয়েছি, আমি তখন আমার যে প্রিপারেশনটা ছিল এখন নিশ্চয়ই আমার নেই। 19-12-তে এক্সপায়ার, তারপরে তাহলে ইফেক্ট কাউন্সেলিং কেন করালো? আমরা তো মেরিট অনুযায়ী পেয়েছি, আমরা তো জানতাম, আমরা ভেবেছিলাম যে চাকরি হবে না। তাহলে হঠাৎ করে একদিন এসএমএস এলো তোমরা চলে এসো আনন্দলোকে। সেখানে আমরা গেলাম, আমাদের রেকমেন্ডেশন দেওয়া হলো, তারপর সেই ভিত্তিতে আমাদের অ্যাপয়েন্টমেন্টও হলো। এখন এসএসসি নিজের ইচ্ছা মতন একটা ইয়েতে এফিডেভিট দিয়ে দিল যে 19-12-তে এক্সপায়ার হয়ে গেছে। কোন ভিত্তিতে? কোনো পাবলিক নোটিশ করেছে যে 9-10-এর প্যানেল এক্সপায়ার হয়ে গেছে? আপনারা শুনলেন সিদ্ধার্থ মজুমদার বলছেন যে ওএমআর যদি থাকতো, অরিজিনাল ওএমআর শিট, তাহলে অনেকটা সুবিধা হতো। ব্রাত্য বসু বলছেন অভ্র যে এবার থেকে 10 বছরের জন্য ওএমআর শিট সংরক্ষণ করে রাখা হবে। এই ওএমআর শিট নিয়ে প্রথমে শুরু করি। 2021-এ জাস্টিস বাক কমিটি প্রথমে আইডেন্টিফাই করে যে এই ওএমআর শিটে ম্যাসিভ স্কেল ম্যানিপুলেশন রয়েছে। তারপর কিন্তু মহামান্য ক্যালকাটা হাইকোর্ট এই অর্ডার দেয় যে ইডি এবং সিবিআই হ্যাজ টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার। তারপর একের পর এক ঘটনা ঘটেছে, তাবর তৃণমূল কংগ্রেস নেতারা অ্যারেস্টেড হয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি হয়েছে, আমাদের কোথাও হয়তো আরেকটু ওয়াইডেন স্কোপে ভাবতে হবে। 23 লক্ষ চাকরি প্রার্থী ছিলেন, তার মানে পার পরিবারে যদি 4-5টা করে মানুষ থাকে, 2 থেকে 2.5 কোটি মানুষ কিন্তু আজকে এইটার জন্য অ্যাফেক্টেড। এই দুর্নীতির দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের। কারণ একদম যুক্তিসঙ্গতভাবে বলছি, আমাদের রাজ্যের ক্যাবিনেট এই যারা ইলিগালি চাকরি পেয়েছে তাদেরকে চাকরি রেখে দেওয়ার জন্য কিন্তু সচেষ্ট হয়েছিল। এই অবস্থাতে দাঁড়িয়ে পুরো ক্যাবিনেট শুড গো টু জেল, ক্যাবিনেট শুড গো টু জেল। আচ্ছা ঠিক আছে, এবার আবার একটা প্রশ্ন জাগালো, এটাও একটা রাজনৈতিক বক্তব্য হয় না।
প্রশ্ন হচ্ছে আপনারা আজকে রাজনৈতিকভাবে চুরি করবেন, না আলু পটল ঝিঙের মতো চাকরি বিক্রি করবেন আর বড় বড় কথা বলবেন এরকম। আর বিজেপি আপনারা ভবিষ্যৎ ডাইলিউট করার করবেন এই পরিবারগুলো। বিজেপি আপনারা ডাইলিউট করার জন্য কত টাকা তুলেছে বলুন, তৃণমূল কত টাকা তুলেছে বলুন, বলুন কত টাকা তুলেছে, বিজেপি কত টাকা তৃণমূল তুলেছে বলুন, বিজেপি আলু পটল ঝিঙের মতো চাকরি বিক্রি করেছে। আমাদের বক্তব্য পরিষ্কার, সেটা হচ্ছে রাজনৈতিক তরজার মধ্যে গোটা বিষয়টা যেন সীমাবদ্ধ হয়ে না থাকে, যারা যোগ্য তারা যেন সুবিচারটা শেষ পর্যন্ত পায়। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে কি হচ্ছে আপাতত এই পর্যন্ত, এবং আমাদের নজর থাকবে আগামীকাল দ্বিতীয় দফার লোকসভার নির্বাচন পর্ব। 3টি কেন্দ্রে ভোট রয়েছে, সকাল থেকে সব খবর একেবারে আগে আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এই পর্যন্ত।